বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সম্পর্ক গভীর করতে চায় তুরস্ক। ঢাকায় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা। 3 জেলার সীমান্তে ফের পুশিনের চেষ্টায় বিএসএফ, শূন্য রেখায় অন্তত 60 নারী পুরুষ। সতর্ক অবস্থানে বিজিবি, অবগত নয় জাতিসংঘ। চাঁদাবাজ সিন্ডিকেটের থাবায় কারওয়ান বাজারের আম্বর শাহ মসজিদ মার্কেট, দোকান ভাড়ার টাকা যাচ্ছে চক্রের পকেটে। 2 ঘন্টা পর পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, চালক হেলপার হাসপাতালে। 4 জেলায় সড়কে ঝরল 9 প্রাণ। বাজেট ঘাটতি পূরণে বাড়ছে ঋণ নির্ভরতা, সুদ পরিশোধেই ব্যয় 20%। ঈদের পর লাগাম ছাড়া নিত্যপণ্যের বাজার, চড়া সবজির দাম। 60 লাখ পরিবারে সচ্ছলতা আনলেও জনস্বাস্থ্যে সর্বনাশ ডেকে এনেছে অটোরিকশা। অভিযানেও থামছে না অবৈধ ব্যাটারি রিসাইকেল কারখানা। শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় তুরস্ক, বিশেষ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী দেশটি। শুক্রবার ঢাকায় দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এসব কথা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ঢাকার সঙ্গে বাণিজ্যকে 2 বিলিয়নে নিয়ে যেতে চায় আঙ্কারা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনেও মিয়ানমারের প্রতি চাপ অব্যাহত রাখতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ঢাকা সফরে রয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে গুরুত্ব পায় ঢাকা আঙ্কারা দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি, অবকাঠামো, তৈরি পোশাক খাত, বিনিয়োগ, স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার মতো বিষয়গুলো। বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর খলিলুর রহমান বলেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই সফর দুদেশের সম্পর্ক আরও গভীর করবে। এ সময় জ্বালানি, অবকাঠামো ও গার্মেন্টস শিল্পে তুরস্ককে বিনিয়োগের আহ্বান জানান তিনি। বাংলাদেশ তুরস্কের সঙ্গে পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নিবে এই সফর। বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছি। দ্বিপাক্ষিক বাণিজ্য এগিয়ে নিতে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। বেসরকারি খাতের বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক জোনে ইনভেস্ট করার আহ্বান জানিয়েছি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, বাংলাদেশের সঙ্গে 1.3 বিলিয়ন বাণিজ্যকে 2 বিলিয়নে নিতে চায় তার দেশ, বিশেষ করে প্রতিরক্ষা খাতে নজর আঙ্কারার। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের জয় আন্তর্জাতিক মাধ্যমে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ তা প্রমাণ করে। বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য 1.3 বিলিয়ন ডলার থেকে 2 বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই, বিশেষ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চাই। দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে গুরুত্ব পায় রোহিঙ্গা প্রত্যাবাসন। সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আজকের বৈঠকে আমরা দ্বিপাক্ষিক এবং অঞ্চলীয় সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা করেছি। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ঐতিহাসিক মানবিকতা দেখিয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চালিয়ে যাচ্ছি। সেজন্যই আজ আমরা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাব। সবশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের পাশে থাকায় কৃতজ্ঞতা জানানো হয় হাকান ফিদানকে। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। পুশিন চেষ্টা ঘিরে ভারত বাংলাদেশ সীমান্তের অনেক জায়গায় তৈরি হয়েছে উত্তেজনা। লালমনিরহাট, পঞ্চগড় এবং নওগাঁর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অর্ধশতাধিক মানুষকে পুশিন চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তা সম্ভব হয়নি। লালমনিরহাটের সীমান্ত এলাকা, গত 24 ঘন্টায় এখানকার 3টি পয়েন্ট দিয়ে নারী শিশুসহ অন্তত 33 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বিওপি এলাকায় 11 জন, পাটগ্রাম উপজেলার 65 বাড়ি বিওপি এলাকায় 10 জন এবং আদিতমারী উপজেলার দিঘলটারি সীমান্ত এলাকায় আরও 12 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির তৎপরতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় সেই চেষ্টা সফল হয়নি। 33 জনের ওই দলটি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। বর্ডারের সীমান্তে ইন্ডিয়ান বিএসএফ থেকে শুরু করে প্রায় 20 থেকে 25 জন ইন্ডিয়ান নাগরিককে 10 জন নাগরিককে তারা অবৈধভাবে পুশিং করায়। বিএসএফ কর্তৃক 10 জন পুশিং করেছে। শূন্যরেখা বরাবর আমরা এদেরকে
প্রতিহত করি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবি সহ তাদেরকে আমরা সীমান্তে আটকাই এবং বর্তমানে তারা সীমান্তের রেখা থেকে 30 গজ ভারতের অভ্যন্তরে আছে। এদিকে ভোরে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সীমান্তেও বিএসএফের বিরুদ্ধে 10 জনকে পুশিন চেষ্টার অভিযোগ ওঠে। তবে বিজিবির বাধার মুখে তা সম্ভব হয়নি। এতে অংশ নেয় স্থানীয় জনগণ। এ ঘটনায় বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি দেখতেছি আমরা রাত দিন ওরা অক্লান্ত পরিশ্রম করে এই পুশিন কিভাবে ঠেকানো যায় ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করছে। আমরা আমাদের গ্রামবাসী সহ সাথে নিয়ে আমাদের দেবনগর ইউনিয়ন পরিষদ ওনাদের সাথে আছি। আমাদের টহল জোরদার আছে, আমাদের পিলার টু পিলার টহল আছে, সবসময় 24 ঘন্টার জন্য আসি। কোনো প্রকার যদি এরকম সংবাদ আপনারা পান আমাদেরকে সংবাদ দিবেন এবং আমরা যথাসময়ে হাজির হব। অন্যদিকে জয়পুরহাটে পুশিনের ঘটনা না ঘটলেও দুদিন আগে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানে তা সম্ভব হয়নি। সীমান্তে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। করা হয়েছে সচেতনতামূলক মাইকিংও। তারপরে লোকজন শুনতেছি পুশিং দিবে, এদিক দিয়ে ওদিকে পুশিং দিবে, এই জন্য বিজিবি মোটামুটি টহল দিচ্ছে বা বিজিবি সবার লোকজনকে চেতন থাকার জন্য বলতে রাতটার ঘুমটুম চেতন থাকে বলতে আমরা কোনো হয়াল্লা বা কোনো কিছু পালে আমরা তৈরি করে সরে যেতে পারি। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকেই আতঙ্কে সীমান্তের মানুষ। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। সীমান্ত দিয়ে শত শত মানুষকে ভারতীয় বাহিনী বিএসএফ জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার বিষয়ে কিছুই জানে না জাতিসংঘ। বৃহস্পতিবার সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে জাতিসংঘের মহাসচিবের যিনি মুখপাত্র স্টিফেন ডুজারিক তিনি এমনটা জানিয়েছেন। তিনি বলেছেন, বিষয়টি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়নি, তবে খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে। সাংবাদিক প্রশ্ন করেছিলেন, বাংলাদেশ ও ভারতের সীমান্তের মধ্যে শূন্য রেখায় শত শত মানুষ অপেক্ষা করছে। ভারত সরকার জোর করে মুসলিমদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে। ভারত সরকার ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করছে। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব অবগত আছেন কিনা, এ বিষয়ে তার অবস্থানই বা কি, এমন প্রশ্নের জবাবেই অবগত নন বলে জানান ডুজারিক। Hundreds of people are waiting in zero line between Bangladesh and India border. India government pushing Muslim people forcibly to Bangladesh. The current government violating the Vienna Convention. Does UN Secretary General aware of it, and what's his position on that? I will get back to you on that. I have not been following this particular incident closely enough, but I will revert back to you. সীমান্তের উত্তপ্ত পরিস্থিতিতে নজরদারি বাড়িয়েছে বিজিবি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে লালমনিরহাট এবং জয়পুরহাট থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই যদি লালমনিরহাটে একটু যুক্ত হতে চাই সাব্বির আহমেদের সঙ্গে। সাব্বির, আমাদের একটু জানাবেন এই যে সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি পুশিনকে কেন্দ্র করে, সেটি মোকাবেলায় বিজিবি কী ধরনের ব্যবস্থা নিয়েছে বা তৎপরতাই কেমন দেখছেন? সাব্বির, কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, সম্ভবত সাব্বিরের সঙ্গে আমাদের সংযোগটি যে লালমনিরহাটের তিনটি উপজেলায় সকাল থেকে মোট 4টা সীমান্ত পয়েন্টে মোট 34 জন ব্যক্তিকে পুশিং করার চেষ্টা করা হয়েছে। আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুরাকুটি একেবারে সীমান্তে। এখান থেকে মাত্র 50 গজ পিছনে সকালে 12 জন ব্যক্তিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিং করে এবং পরবর্তীতে 5 জনকে আবার তারা ব্যাক নিয়ে যায়। আমি এখন যেখানে অবস্থান করছি কিছুক্ষণ আগে আরো 5 জনকে তারা ব্যাক নিয়ে গেছে। এখন মোট 3 জন নারী, 1 জন শিশু এবং 1 জন পুরুষ সেখানে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। একেবারে অমানবিক পন্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে একেবারে সীমান্তে রেখে গেছে। আপনাকে জানিয়ে রাখি যে
এখন প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে এবং এই মানুষগুলোকে অমানবিকভাবে একেবারে অবৈধ এবং অমানবিকভাবে সীমান্তের শূন্য রেখায় একেবারে রেখে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি এই যে 15 ব্যাটালিয়ন বিজিবির যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, তিনি এখানে আসছেন এবং ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন এবং এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করবেন। আর বিষয়টি হচ্ছে যে এর আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় 10 জন এবং হাতীবান্ধা উপজেলায় 11 জনকে পুশিং করে, মোট 33 জন ব্যক্তিকে অবৈধভাবে পুশিং করার ঘটনা ঘটেছে। এই হচ্ছে লালমনিরহাটের চিত্র। অর্থাৎ আলাদা আলাদাভাবে লালমনিরহাটে মোট 33 জন ব্যক্তিকে অবৈধভাবে পুশিং করেছে বিএসএফ। বেশ উদ্বেগজনক একটি পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী মামুন আমাদের সঙ্গে যুক্ত আছেন জয়পুরহাট থেকে। জয়পুরহাটের পরিস্থিতি সম্পর্কে আমরা যেটি জানি, লালমনিরহাটে যেমন পুশিং হয়েছে, এখনও জয়পুরহাটে তেমন সংবাদ আমরা পাইনি। তারপরও মামুন, বিজিবির যে প্রস্তুতি বা তৎপরতা সেটি কেমন দেখছেন একটু জানাবেন। ফারদিন, ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট পাঁচবিবি উপজেলার যে সীমান্ত, এই সীমান্তের একেবারে কাছাকাছি অবস্থান করছি, 281 নম্বর পিলারের পাশেই। আমি কথা বলেছি বিজিবির সাথে। সারা বাংলাদেশের অধিকাংশ জায়গায় যেহেতু পুশিং হচ্ছে, সেই হিসেবে কিন্তু এখানকার যারা বিজিবির সদস্যরা রয়েছেন তারা কিন্তু একেবারেই সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা কথা বলেছি এখানকার স্থানীয়দের সাথে। আমরা সীমান্তের বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরছি এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন যে বিজিবির সাথে সাথে কিন্তু স্থানীয়রাও সতর্ক রয়েছেন যাতে কোনোভাবেই বিএসএফরা পুশিং করতে না পারেন, সেই জন্য কিন্তু এখানকার স্থানীয়রা তারা খুবই সতর্ক অবস্থানে রয়েছেন। বিজিবিরা মাইকিং করছেন, স্থানীয়দের সাথে কথা বলছেন, তাদেরকে সচেতন করছেন যে কোনোভাবেই যেন সীমান্তের কাছাকাছি অযথা ঘোরাফেরা কিংবা কোনো কাজে যাওয়া, এই বিষয়গুলো থেকে সতর্ক থাকার জন্য কিন্তু স্থানীয়দেরকে পরামর্শ দিচ্ছেন বিজিবি। তবে এই যে আমাদের জয়পুরহাটের প্রায় 26 কিলোমিটার যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তে দুটি ব্যাটালিয়ন দেখভাল করেন, 14 বিজিবি এবং 20 বিজিবি। তাদের সাথে 20 বিজিবির সাথে আমি কথা বলেছি। তারা যেটি জানাচ্ছেন যে মূলত সারা বাংলাদেশের মতো যে অবস্থানগুলো পুশিংয়ের ঘটনা ঘটছে, সেই অবস্থানে কিন্তু জয়পুরহাটের সীমান্তের যেই মানুষজন বসবাস করছে তারাও কিন্তু কিছুটা উত্তেজনা এবং আতঙ্কের মধ্যেই রয়েছে। তো এখন পর্যন্ত জয়পুরহাটের পরিস্থিতি কিন্তু খুবই ভালো, কোনো পুশিংয়ের ঘটনা ঘটেনি। ফারদিন, এই ছিল জয়পুরহাটের সীমান্তের সর্বশেষ খবর। অর্থাৎ জয়পুরহাটে এখনো কোনো অবৈধ পুশিংয়ের ঘটনা ঘটেনি। আপনাকে ধন্যবাদ মামুন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চাঁদাবাজ সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পায়নি কারওয়ান বাজারের ঐতিহ্যবাহী আম্বার শাহ মসজিদ মার্কেটও। অভিযোগ এমন যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বছরের পর বছর নামমাত্র ভাড়ায় দেওয়া হয়েছে মসজিদের দোকান, আর সেই টাকার বড় একটি অংশ যায় সংঘবদ্ধ একটি চক্রের পকেটে। এই অভিযোগের অনুসন্ধানে যায় স্টার নিউজ টিম এবং তাদের করা হয় অবরুদ্ধ, করা হয় হয়রানি, লাঞ্ছনা। হাবিবুল ইসলাম হাবিবের বিশেষ রিপোর্ট। 24 ঘন্টায় কোটি টাকার চাঁদাবাজি হয় কারওয়ান বাজারে। গত 17 এপ্রিল স্টার নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। এরপর আসতে থাকে অনিয়ম, দুর্নীতির অসংখ্য অভিযোগ, যার অন্যতম আম্বর শাহ মসজিদ মার্কেটের অর্থ আত্মসাতের অভিযোগ। এ নিয়ে ফের অনুসন্ধানে নামে স্টার নিউজ। তবে শুরুতে পড়তে হয় বাধার মুখে। আর কোনো বাংলাদেশে আর কিছু নাই, এই মসজিদ নিয়ে গুতগুতি কেন এত? না, আপনি রেগে যাচ্ছেন কেন? এটাই তো বন্ধ করেন, এটা বন্ধ হয় ভালো তুমি কিন্তু মোবাইল বন্ধ করেন, বন্ধ করেন। মসজিদ মার্কেটের আয় ব্যয়ের তথ্য জানতে চাইলে এমন প্রতিক্রিয়ায় দেখান ক্যাশিয়ার নাসির উদ্দিন। বন্ধ করেন বলে থেকে আবার এখানেও আছে, কিন্তু উনি তো বলছে চিনি না, এটা বন্ধ করেন। এক পর্যায়ে 20 থেকে 25 জনের একটি দল অবরুদ্ধ করে স্টার নিউজের প্রতিবেদক ও ভিডিও জার্নালিস্টকে। ঠিক কী কারণে এই বাধা, সেই তথ্য বেরিয়ে এসেছে স্টার নিউজের অনুসন্ধানে। সুবেদার শায়েস্তা খাঁর আমলে নির্মিত আম্বর শাহ মসজিদের পাশে রয়েছে 7তলা মাদ্রাসা ভবন। এখানে 3 শতাধিক শিক্ষার্থীর ভরণ পোষণের খরচ আসে বিভিন্ন অনুদান আর মার্কেটের আয় থেকে।
মার্কেটে মসজিদের নিজস্ব 13টি দোকান আর রয়েছে চারুলতা রেস্টুরেন্ট। অভিযোগ, বাজার দরের তুলনায় অনেক কম ভাড়ায় এগুলো বরাদ্দ দিয়ে বছরের পর বছর মসজিদ ফান্ডকে বঞ্চিত করা হয়েছে। মসজিদকে তারা বিভিন্নভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করে গেছে এবং সেই ক্ষতিটা এখন মসজিদ টানতেছে। যারা হরিলুটের ব্যবস্থা করে দিয়ে গেছে তারা তো নাই। বর্তমানে রেস্টুরেন্টটির ভাড়া তুলছেন কিচেন মার্কেটের ক্যাশিয়ার এনায়েত হোসেন, যার পরিমাণ 3.5 লাখ টাকারও বেশি। অথচ মসজিদ পাচ্ছে মাত্র 1.5 লাখ টাকা। স্টার নিউজ যোগাযোগ করে এনায়েতের সঙ্গে। আমাকে একটু দুটো কথা বলে দেন তো ওই বিষয়টা। কোন বিষয়? ওই বিষয় ছাড়া দুনিয়ার কোনো বিষয় পান না, ওই বিষয়। মসজিদ কমিটির সেক্রেটারি বেলায়েত হোসেনও এ বিষয়ে স্পষ্ট জবাব দেননি। এটা তো মনে হয় না। তারপর আমি আসলে আমি আপনাকে ডাকবো। এনায়েত নিচ্ছে কিনা আমি জানি না, আমি যতটুকু জানি এনায়েত ভাড়াগুলি এনে দিচ্ছে। মসজিদের মালিকানাধীন 13টি দোকানের ভাড়া নিয়েও চলছে তুঘলকি কাণ্ড। একটি দোকান আওয়ামী লীগ কোটায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশে দখল করে রেখেছেন কাশেম ভান্ডারী নামের এই ব্যক্তি, যার কোনো ভাড়াই দেন না তিনি। আজকে 10 বছর উনি ভাড়া দেন এবং উনাকে দোকানে নোটিশ করলে নোটিশের উত্তর দেন। এখন উনি ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর খুব কাছের লোক। অনুসন্ধান বলছে, দীর্ঘদিন ধরে আম্বুরশা মসজিদ কমিটি ও কিচেন মার্কেটের কিছু প্রভাবশালী ব্যক্তি মিলে গড়ে তুলেছেন একটি শক্তিশালী সিন্ডিকেট, যাদের অন্যতম আম্বুরশা মসজিদ কমিটির সেক্রেটারি বেলায়েত হোসেন, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার হিসেবেও পরিচিত। কিচেন মার্কেটের ক্যাশিয়ার এনায়েত হোসেন এবং কিচেন মার্কেটের ব্যবসায়ী জহিরুল ইসলাম। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা। রাজবাড়ীর দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে আবারও পদ্মায় পড়ে গেছে একটি বাস। শুক্রবার সকালে এসবি সুপার ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। তবে বাসে ওঠার আগেই যাত্রীদের নামিয়ে দেওয়ার কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই চালক ও তার সহকারীকে জীবিত উদ্ধার করা হয়। মাত্র 2.5 মাস আগেই দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে প্রাণ হারিয়েছিলেন 26 জন যাত্রী। সেই দুর্ঘটনার স্মৃতি মুছে যাওয়ার আগেই আবারও একই ঘাটে যাত্রীবাহী বাস পড়ে গেল পদ্মা নদীতে। শুক্রবার সকাল 9:30টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে ঘটে এ ঘটনা। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে 37 জন যাত্রী ছিলেন। তবে ফেরিতে ওঠার আগে নিয়ম অনুযায়ী সব যাত্রীকে ঘাটে নামিয়ে দেওয়া হয়। হেলমেট অজ্ঞান হয়ে গেছে আর ড্রাইভার পরে এদিকে সেরে যেন নাকি গাড়িটা পড়বো ওই সময় ড্রাইভারটা লাফ দিচ্ছে, ব্রেক ফেল করে সরাসরি এই কবরী ফেরির উপর দিয়ে র্যাম ভেঙে পানিতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ ডান দিকে বেঁকে যায়। এরপর পাশের একটি ফেরির র্যামে ধাক্কা লাগে। ধাক্কায় র্যাম ভেঙে গেলে বাসটি সরাসরি পদ্মা নদীতে তলিয়ে যায়। দ্বিতীয় পদ্মা সেতু তৈরি হলে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোর এই দুর্ঘটনা থেকে রক্ষা পাবে। বিআইডব্লিউটিসি এর যে কর্তৃপক্ষে যারা আছেন তাদের যথেষ্ট পরিমাণ অবহেলার কারণে এই বাসগুলো প্রতিনিয়ত পড়ে যাচ্ছে নদীতে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং বিআইডব্লিউটি এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বাসের ভেতরে থাকা চালক ও তার সহকারীকে জীবিত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হ্যান্ড মাইক ব্যবহার করে মাইকিং করে সম্মানিত যাত্রীগণকে উক্ত বাসটি থেকে নামানো হয়। 12 ঘটিকার একটু আগে বাসটি পদ্মা নদী থেকে উদ্ধার করে বর্তমানে করবী ফেরিতে রাখা হয়েছে। বাসের সবশেষ প্যাসেঞ্জার বসেছিলাম আমার বাচ্চাকে নিয়ে, কিন্তু পুলিশ এসে আমাকে জোর করে নামতে বাধ্য করেছে এবং এখন আমার কাছে মনে হচ্ছে আল্লাহ বোধহয় পুলিশকে পাঠিয়েছে যে আমার জীবন রক্ষা করার জন্য। এটা হচ্ছে বড় সন্তুষ্টি। এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কি কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। একই ধরনের দুর্ঘটনা বারবার ঘটায় আবারও প্রশ্ন উঠেছে ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা ও যানবাহন উঠানামা প্রক্রিয়া নিয়ে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সড়ক দুর্ঘটনার খবর জানাবো। সারা দেশে পৃথক দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেছে 9 জনের। গোপালগঞ্জে 2 বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আর সিরাজগঞ্জে বাস চাপায় 3 জন নিহতের খবর পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায়ও পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় মারা গেছে শিশুসহ 4 জন।
দুমড়ে মুচড়ে যাওয়া এই বাসের সাথে সংঘর্ষ হয় ঢাকাগামী বিআরটিসি বাসের। যাত্রীবাহী বাস দুটির সংঘর্ষে গুরুতর আহত হন ২৫ জন। হাসপাতালে নেয়ার পথে প্রাণ যায় ২ জনের। গোপালগঞ্জের ঢাকা বরিশাল মহাসড়কের মকসুদপুর উপজেলার রাগদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ৩ ঘন্টা বন্ধ থাকে বাস চলাচল। ধাক্কা দিলে দেখা যায় যে ড্রাইভার ছাড়া ড্রাইভারের পাশে যে সুপারভাইজারে দেখছি এখানে দুজন লোক ছিল, এরা খুবই মারাত্মক ভাবে আর কি আহত হয়। রাজুর হসপিটাল নিলে ওইখান থেকে রেফার করে ঢাকাতে অ্যাম্বুলেন্স আনার সময় পরে পথের মধ্যে মারা যায়। শুক্রবার ভোরে সিরাজগঞ্জ বেলকুচি আঞ্চলিক সড়কে বাস চাপায় এক নারীসহ ৩ ভ্যানযাত্রী নিহত হয়েছে। ঢাকা এক্সপ্রেস নামক যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তারা। ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা ছেলেসহ নিহত হয়েছেন ৪ জন। শুক্রবার সকালে সদর ও সরাইল উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল 8:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা সিলেট মহাসড়কে একটি পিকআপ ভ্যান সিএনজি চালিত অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক শিশুসহ ৩ জনকে মৃত ঘোষণা করেন। খবর পাওয়ার সাথে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে আমরা সিএনজি এবং এই পিকআপকে আমরা আমাদের জিম্মায় নিয়ে যাই এবং রোগীগুলা সবাই হসপিটালে চলে আসে। হসপিটালে এসে জানতে পারি স্যার ৩ জনই মারা গেছে। সব মিলিয়ে ঈদের ফিরতি যাত্রায় বাড়ছে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা। রিজভী হাবিব, স্টার নিউজ। কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে ঈদ পরবর্তী ফুটবল খেলা এবং স্টেশনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ রাত ১টা পর্যন্ত চলে এবং এই রণক্ষেত্রে ২ পক্ষই প্ল্যাটফর্ম ও রেল লাইন দখল করে একে অপরের দিকে পাথর নিক্ষেপ করে। অন্যদিকে টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নিহতের ঘটনাও ঘটেছে। ভয়াবহ এই সংঘর্ষ ভৈরব পৌর এলাকায়। ঈদ পরবর্তী ফুটবল খেলাকে কেন্দ্র করে পঞ্চবটি ও জগন্নাথপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ বাধে। পূর্ববিরোধের জের ধরে শুরু হওয়া এই সংঘাত মুহূর্তেই রূপ নেয় রণক্ষেত্রে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দফায় দফায় এই সংঘর্ষ চলে গভীর রাত পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা কয়েক দফায় চেষ্টা করেও ব্যর্থ হন। এই সহিংসতায় সাংবাদিক সহ ৮ পুলিশ সদস্য এবং উভয় পক্ষের অন্তত ৩০ জন গুরুতর আহত হন। প্রশাসন সম্পূর্ণ অবহেলা করতেছে, যার জন্য যাত্রীদের ভোগান্তি হচ্ছে। আর এখানে কোনোভাবেই থামাইতেছে না মারামারি। আমার তছনছ করে আমার টাকা পয়সা যা আছে, ক্ষুদ্র টাকা পয়সা সব সম্পূর্ণগুলো রাখা দিয়েছে তারা। অনেক মানুষ ভোগান্তিতে আছে, শনিবারে সবাই অফিস করবে। সংঘর্ষ চলাকালে কয়েকটি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। ৬ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রথম ট্রেন আমরা রাত 1:30 ট্রেন চলাচল শুরু করলাম। প্রথমে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গুদুলি আসলো এবং চলে গেল। আর পরবর্তীতে 11 গুদুলি আমার রেল স্টেশনে আসছে এবং ইঞ্জিনের উপর এটাও কিশোরগঞ্জের দিকে চলে যাবে। আমরা আশা করতেছি পরবর্তীতে গাড়িতে আর কোনো সমস্যা হবে না। সিসিটিভি আছে, আমরা সেগুলো দেখে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সংস্থার মাধ্যমে যারা এই ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। অন্যদিকে টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলার নলিন ও জগৎপুরা এলাকায় শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এটি বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। হিমাতুল জান্নাত, স্টার নিউজ। সড়কে শব্দ দূষণ রোধে এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং আজ থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তা কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সকালে রাজধানীর গুলশানে আয়োজিত সমাবেশে এসব কথা জানান তিনি। প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, রাজধানীতে কোনো শব্দ দূষণ থাকবে না। যারা আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দূষণ রোধে গুলশান বনানী সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শফিকুল ইসলাম খান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আমরা নীরব বলে ঘোষণা করেছে। আজ থেকে সেখানে ডিআইজি ট্রাফিকের যিনি প্রধান আছেন উনি অ্যাকশনে চলে যাবেন। একদিনেই বাংলাদেশের মতো জায়গায় সবকিছু সফলভাবে শতভাগ করা সম্ভব নয়। আমরা চেষ্টা করব
চেষ্টা অব্যাহত থাকবে। ব্যাটারি চালিত অটোরিকশা 60 লাখ গরিবের সচ্ছলতার পোষ আনলেও পরিবেশ আর জনস্বাস্থ্যের জন্য এনেছে সর্বনাশ। যত্রতত্র স্বল্পমেয়াদের ব্যাটারিগুলো রিসাইকেল করায় বাতাস, পানি আর মাটিতে মিশছে বিষাক্ত সীসা। সংশ্লিষ্টরা বলছেন 2035 সালের মধ্যে সীসামুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা বাস্তবায়নে বন্ধ করতে হবে ব্যাটারির বিষের ব্যবসা। প্যাডেল নেই, তবু হচ্ছে চাকা, হচ্ছে আয়, যার সবচেয়ে বড় কারিগর ব্যাটারি। ব্যাটারি চালিত এই রিক্সাগুলো এখন দেশের লাখ লাখ গরিবের আয়ের সবচেয়ে বড় অবলম্বন। অটোগানকে নিয়ে রোডে আইলে 1000 টাকা ইনকাম তার আছে, 400 টাকা গাড়ি খরচ দিয়ে তারে 500 টাকা ঘরে যায়। এই হচ্ছে অটোর সুবিধা। 26 বছর ধরে আমি আর পাও নাই, এই অটো রিক্সা না থাকলে আমার উপাস স্থান লাগতো, মানুষের কাছে হাত পাতন লাগতো। সিডিপির হিসাবে দেশে চলছে কমপক্ষে 60 লাখ ব্যাটারি চালিত রিক্সা, এর মধ্যে 14 লাখই ঢাকায়। এই বিপুল বহরের জন্য প্রতি বছর দরকার 5 কোটির বেশি ব্যাটারি। এই স্বল্পমেয়াদী ব্যাটারিগুলো প্রান্তিক মানুষের জন্য সচ্ছলতার পৌষ আনলেও পরিবেশের জন্য এনেছে সর্বনাশ। নিঃশব্দে ছড়াচ্ছে সীসা, মাটি, পানি আর বাতাসে মিশে যাচ্ছে প্রাণঘাতী এই ধাতু। মাহারানো 8 বছরের ফাতেমার গল্পটাই শোনা যাক। এই 6টা, এই 5টা, 3টা, এই সময় কিনা বাইরে জানা বাড়িতে গিয়ে ওর মধ্যে হাঁটতে গেতে, দোকানে গেতে খুব কষ্ট হয়, চোখ ঝিনঝিন করে, কাছে আসে। যে কারখানার কথা বলছিলেন ফাতেমা, সেটি এই জুয়াংশু স্টোরেজ ব্যাটারি কোম্পানি। ভেতর থেকে বন্ধ থাকায় কাউকে পাওয়া না গেলেও এক শ্রমিক জানালেন তার অভিজ্ঞতা। আমার মেশিন আছে, সিসাটা আমরা গোলাই হাউদি, কারণ দেনে গলে। এরকম বৈধ ব্যাটারি রিসাইক্লিং কারখানার সংখ্যা মাত্র 15টি হলেও অবৈধ কারখানার সংখ্যা দেশে হাজারেরও বেশি। স্থানীয়দের অভিযোগ, এই কারখানাগুলোই ধীরে ধীরে বিষে তুলছে পুরো এলাকা। সীসা বিক্রি করে, ওই সীসারে করে যে এরা বলে গালিয়া গুলিয়া আবার ফিরে আলাদা সব ধরনের একটা এই সীসা, বড় সীসা বানায় এরা। দেখেন গাইন্ডা চকে মনে করেন পানা পন্থা পুড়ে গেছে একবারে, পানাও নাই কে, মাছগুনি ময়রা জায়গা পানিতে পানি। আইসিডিডিআরবির গবেষণা বলছে ঢাকার 98% শিশুর শরীরে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত সীসা, যার প্রভাব পড়ছে মস্তিষ্কের বিকাশ, আচরণ, এমনকি ভবিষ্যৎ সক্ষমতার ওপর। এটি যদি হচ্ছে যে ক্রনিক এক্সপোজার হয়, সেক্ষেত্রে এটা দাঁত এবং হচ্ছে যে হাড্ডিতে জমে থাকে এবং এটি খুবই ভয়াবহ এবং হচ্ছে যে এটা সারা জীবনের জন্য একটি ক্ষতি হয়ে যেতে পারে, যেখান থেকে আসলে পরিত্রাণের খুব সহজ উপায় আমাদের জানা নেই। পরিবেশ অধিদপ্তরের দাবি, অভিযান চলছে, তবু থামছে না ব্যাটারি থেকে সীসা অপসারণের অবৈধ ব্যবসা। দুঃখের বিষয় হচ্ছে আমরা অপসারণ করি, 2 দিন পরে তারা আবার অন্য জায়গায় করে, যেহেতু খুব একটা বেশি ইকুইপমেন্ট অথবা ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। আবার এখন তারা এমনও কাজ করে যে এক জায়গায় তারা ব্যাটারি ভাঙে, অন্য জায়গায় পোড়ায়, মানে প্রশাসনের হাতকে মানে চোখে ফাঁকি দেওয়ার জন্য। বিশ্বের এই ব্যবসা নিয়ন্ত্রণ করতে না পারলে কিভাবে 2035 সালের মধ্যে দেশকে সীসামুক্ত করবে সরকার, প্রশ্ন সবার। ফয়জুল সিদ্দিকী, স্টার নিউজ, ঢাকা। জীবন দিয়ে হলেও ইসলামী ব্যাংকে গ্রাহকরা লুটেরাদের হাতে তুলে দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সকালে রাজধানীর মহাখালীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ইসলামী ব্যাংককে কেন্দ্র করে আরেকটি 5 অগাস্ট ঘটে যেতে পারে। পরে তিনি বলেন, বহুদলীয় ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয় নির্বাচনে জামায়াতের নিশ্চিত বিজয় কেড়ে নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনেও তেমনটা ঘটলে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। রাজনৈতিক পরিবেশ ঠিক রাখতে প্রধানমন্ত্রীর দায়িত্ব সবচেয়ে বেশি। দেশের স্বার্থে তেলবাজদের থেকে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে হবে বলেও জানান মোহাম্মদ সেলিম উদ্দিন। এদিকে জামায়াত ইসলামীর যুব বিভাগ আয়োজিত এই কর্মসূচিতে প্লাস্টিকের বোতল জমা দেওয়ার বিনিময়ে বনজ, ফলজ, ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়।
গ্রাহকরা জীবন দিবে আপনাদের হাতে, লুটেরাদের হাতে, ইসলামী ব্যাংক দেবে না। এবং আরেকটা 5ই আগস্ট ঘটে যেতে পারে শুধু ইসলামী ব্যাংককে কেন্দ্র করে। আগামী নির্বাচন নিয়ে কোনো কাজ যদি কোনো কারচুপি, কোনো ধরনের যোগ সাজসে ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, তাহলে কারবালার মতো পরিস্থিতি ঢাকায় ঘটায়। অনার্স কোর্স পরিচালনার সক্ষমতা না থাকা কলেজগুলো মান উন্নয়ন না করলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ASM আমানুল্লাহ। সকালে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। উপাচার্য ASM আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব বিষয়ে 12,000 শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী 7 জুন প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে দক্ষতা ভিত্তিক কারিকুলামে তৈরিতে এরই মধ্যে বাজেট বৃদ্ধির আবেদন করা হয়েছে। গত 2 বছর থেকে বারবার বলার পরেও শিক্ষক সংখ্যা বৃদ্ধি করা, ল্যাব ফ্যাসিলিটিস বৃদ্ধি করা, ছেলে মেয়েদের শিক্ষার পরিবেশটাকে এনশিওর করা, সেগুলো কিন্তু কোনো কলেজ করছেন না। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বলছি আমরা যে যদি এই কাজগুলো আমরা আবার দেখছি, আবার ইভ্যালুয়েট করছি, যদি দেখা যাচ্ছে যে কোনোভাবেই শুনছেন না, তাহলে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে ফার্দার ব্যবস্থা গ্রহণ করব। এবার 2026-27 বাজেটের খবর জানাবো। কাঙ্ক্ষিত রাজস্ব আয় না হয় বাজেট ঘাটতি পূরণে বাংলাদেশের সেই ঋণ নির্ভরতা বাড়ছেই। নতুন বাজেটেও দেশি বিদেশি মিলিয়ে সরকারের ঋণ পরিকল্পনা কম বেশি 2,43,000 কোটি টাকা। বিপুল এই ঋণের সুদ পরিশোধেই প্রতি বছর বাজেটের প্রায় 20% ব্যয় হচ্ছে। এই পরিস্থিতি থেকে বের হতে দুর্নীতি, অপচয় বন্ধ ও ঋণের অর্থ উৎপাদনশীল খাতে ব্যয় নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের মুন্নাফ রশিদ প্রতিবেদন করেছেন। জিডিপির অনুপাতে রাজস্ব আহরণ কম হওয়ায় বাংলাদেশের বাজেট ঘাটতি যেমন বাড়ছে, তেমনি এই ঘাটতি পূরণে বাড়ছে ঋণ নির্ভরতাও। হাসিনা সরকারের 1.5 দশকে এই ঋণ বহুগুণে বেড়েছে। 2025 সাল শেষে যা আরও বেড়ে দাঁড়িয়েছে 22,06,000 কোটি টাকা। এমন বাস্তবতায় নতুন বাজেটে ঘাটতি হতে পারে 2,43,000 কোটি টাকা, যার পুরোটাই মেটানো হবে দেশি বিদেশি ঋণ দিয়ে। এসব ঋণের সুদ বাবদই প্রতি বছর বাজেটের 18 থেকে 20% খরচ হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, এই চাপ সামনে আরও বাড়বে। এই ঋণ পরিষেবার চাপটা অর্থনীতিতে এমন একটা বোঝা না হয়ে দাঁড়ায় যখন ঋণ নিয়ে আমাদেরকে ঋণ শোধ করার মতো একটা অবস্থা হবে। সো এটা আমরা এই ঋণটা নিয়ে কিভাবে ব্যবহার করছি, সেটা থেকে আমরা এই ঋণ দিয়ে যে প্রজেক্টগুলো বাস্তবায়ন করব, সেটার আয় দিয়ে আমরা ঋণ পরিষেবাটা ঠিকভাবে করতে পারছি কিনা, এসব ব্যাপারে অবশ্যই আমাদের একটা সতর্কতার প্রয়োজন হবে। এবারে ঘাটতি পূরণে বিদেশি ঋণ নেওয়া হতে পারে 1,11,000 কোটি টাকা, যা সংশোধিত বাজেটের তুলনায় হতে পারে দ্বিগুণ। অথচ সরকারের বিদেশি ঋণ প্রতিশ্রুতি ও ছাড় কমছে, বাড়ছে পরিশোধ। অন্যদিকে অভ্যন্তরীণ ঋণের 1,27,000 কোটি টাকার মধ্যে 1,08,000 কোটি টাকায় নেওয়া হতে পারে ব্যাংক থেকে। শেয়ার বাজার আছে, আমাদের ইকুইটি মার্কেট আছে, সেটারও ভূমিকাটা কি হবে, সেটাকে আমরা চাঙ্গা করতে পারবো নাকি অতীতের মতো সেখানেও একটা টালমাটাল অবস্থা এটা অব্যাহত থাকবে। সরকার যদি অনেক বেশি ঋণ গ্রহণ করা শুরু করে, তাহলে তো এটা ব্যক্তিখাতে ঋণের যে সরবরাহ, সেটা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ না থাকার একটা অবস্থা সৃষ্টি করতে পারে। এটা যাতে আমাদের ব্যক্তিখাতের যে ঋণের চাহিদা, সেই চাহিদাটা যাতে আমাদের পূরণ হয়, সেটাকে অগ্রাধিকার দিতে হবে। তবে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে ব্যয় না হলে কাঙ্ক্ষিত ফল তো পাওয়াই যাবে না, উল্টো দেশ দেনার দায়ে আরও ডুববে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বাজেট ঘাটতি মেটাতে দেশি বিদেশি উৎস থেকে বড় অঙ্কের ঋণ নেবে সরকার। এই অর্থ উন্নয়ন কর্মকাণ্ডে গতি ফেরাতে সহায়ক হবে। তবে ঋণ নিলে সুদের চাপ এবং ঋণ পরিশোধের চাপও বাড়বে। তাই এর সুষ্ঠু ব্যবহারই অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মত অর্থনীতিবিদদের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। ঈদের পর আবারও লাগামহীন নিত্যপণ্যের বাজার। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকার ওপরে, যে কারণে প্রয়োজনীয় বাজার করতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। সেঞ্চুরি পার করে কাঁচামরিচের কেজি 150 ছুঁই ছুঁই, টমেটো গাজরের কেজি
150 থেকে 160 টাকা। মাছের বাজারেও নেই স্বস্তি। বরাবরের মতোই নিত্যপণ্যের বাজারে আগুন। ঈদ পরবর্তী সময়ে রাজধানীর বাজারগুলোতে দাম লাগাম ছাড়া। মধ্যবিত্তের নাগালের বাইরে সব সবজি বিক্রি হচ্ছে 60 থেকে শুরু করে 100 টাকার উপরে। কাঁচামরিচের কেজি 140, টমেটো 150 থেকে 160, এমনকি গাজরের দাম ছুঁয়েছে 150। দামের মধ্যে শুধু গাজরটার দাম বেশি। ভেন্ডি কেজি 40 টাকা 50 টাকা কেজি, পটল 50 টাকা 60 টাকা কেজি, সবই তো 70-80 টাকা কেজি, বেগুনি কেজি 80 টাকা কেজি। ঈদের আগে 100 নিচে কোনো সবজি বেশি নেই। সবজির দাম কমে না, এখন আছে। ওই যে পেঁপে এখন 70 টাকা যাচ্ছে। কোন জিনিসটার দাম কম আছে? গরিবের কোনো জিনিস কম আছে? সব জিনিসের দাম। কোরবানি ঈদ পরবর্তী সময়ে মাছের বাজারে ক্রেতাদের ভিড়, কিন্তু সেখানেও নাগাল ছাড়িয়েছে দাম। চাপিলা 600, এই যে বাচ্চা মাছ 800, মলা 700। শিং মাছ এবং মাগুর মাছ কিনেছি আর কি 2 কেজি, প্রত্যেকটা 1 কেজি করে 700 করে নিয়েছে প্রতি কেজি। মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যাচ্ছে দিনে দিনে। বাজার নিত্য পণ্যের দাম তো একটা সহনীয় পর্যায়ে থাকা উচিত, কিন্তু সেটা এখন নাই। রুই কাতলের দাম কেজি প্রতি 500 থেকে শুরু, শিং মাগুর 600, আর ছোট মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা কেজিতে। এছাড়া চিংড়ির দামও বরাবরের মতোই আকাশ ছোঁয়া। গুলশা মাছের দাম হচ্ছে 800 টাকা কেজি, আর ট্যাংরাও 800, আর পাবদা মাছ 400 টাকা কেজি, আর চিংড়ি মাছ হচ্ছে 1700 টাকা কেজি। আমদানিটা কত কম, ঠিক আছে, এই কারণে কেজিতে 150 টাকা বেশি। এদিকে প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকায়। সোনালী মুরগি কেজি প্রতি 360, আর ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। স্ক্র্যাপ জাহাজ হিসেবে আমদানির পর চট্টগ্রামের বহির্নোঙরে এসে হঠাৎই মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে পালাও পতাকাবাহী কেমিক্যাল ট্যাঙ্কার মেমেই। ইরানের পেট্রোকেমিক্যাল বাণিজ্যকে লক্ষ্য করে আরোপিত সবশেষ মার্কিন নিষেধাজ্ঞার অংশ হিসেবেই জাহাজটিকে কালো তালিকাভুক্ত করা হয়। ফলে বন্ধ হয়ে গেছে 60 কোটি টাকা মূল্যের এই জাহাজটির রিসাইক্লিং কার্যক্রম। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন স্যার তামিম মাহমুদ। 60 কোটি 88 লাখ টাকা মূল্যের প্রায় 10,000 টন ওজনের কেমিক্যাল ট্যাঙ্কার মেমেইকে কেনার জন্য দেশীয় প্রতিষ্ঠান SN কর্পোরেশন বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের কাছে ছাড়পত্রের জন্য আবেদন করে এ বছরের 17ই মে। পরে 18 তারিখ ছাড়পত্র পেলে 21 তারিখ এলসি খুলে প্রতিষ্ঠানটি। এরই প্রেক্ষাপটে 26 তারিখ জাহাজটি বাংলাদেশের জলসীমায় আসে, কিন্তু এর পরে বাধে বিপত্তি। 2024 সালের জুলাই মাসে ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে জাহাজটির উপর গেল 28 মে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। জাহাজটির পাশাপাশি এর হংকং ভিত্তিক মালিক ও বাণিজ্যিক ব্যবস্থাপক প্রতিষ্ঠান এভার শাইনিং লিমিটেডকেও নিষেধাজ্ঞার আওতায় আনে যুক্তরাষ্ট্র। বিষয়টি জানতে পেরে জাহাজটি গ্রহণে অস্বীকৃতি জানায় বাংলাদেশের SN কর্পোরেশন। আসার 2 দিন পরেই আমি জানতে পারলাম যে জাহাজটা আপনার US স্যাংশন জাহাজ। যেহেতু আমি এই জাহাজটা রিসিভই করি নাই, রিসিভ করার পর N1ই হয় নাই জাহাজের। N1 না হওয়া মানে নোটস অফ রেডিনেস, যেটা এটাই হয় নাই। এখন আপনার এজেন্ট এই সব কিছু প্রসিডিউর মেনে বাংলাদেশের নিয়ম সব কিছু মেনে কিভাবে জাহাজটা আবার চলে যাবে এটা তারাই করবে। জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। এটি দ্রুতই ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াও চলছে। বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পের ইতিহাসে আমদানিকৃত স্ক্র্যাপ জাহাজ ফেরত পাঠানোর ঘটনা এটিই প্রথম। জাহাজ তো ফেরত দিতেই হবে, বায়ার অলরেডি ক্যান্সেল করে দিয়েছে এলসি। লোকাল ফরমালিটি সেরে আমরা জাহাজ এখান থেকে সেল আউট করে দেবো। স্যাংশন জাহাজ গুলো প্রসেস করতে অনেক সময় লাগবে, তো এতদিন তো আর বাংলাদেশে বসে থাকবে না। খাত সংশ্লিষ্টরা বলছেন পুরনো জাহাজ কেনার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে শিপ রিসাইক্লিং প্রতিষ্ঠানগুলোকে। যারা এই জাহাজটা বিক্রি করছেন GMS, ওনারা কিন্তু 4টা এরকম কন্টেনার জাহাজ নিয়ে বিরাট বড় বিপাকে পড়ছেন। যে কোনো সেরো ফ্লিটের জাহাজের জন্য যদি সেটা ডেমোলিশনে যায়, আমার মনে হয় যারা স্যাংশন দিচ্ছেন তারা তাকে এটাকে এনকারেজ করা উচিত। স্ক্র্যাপ জাহাজ আমদানির আগে জাহাজের অতীত বাণিজ্যের চুলচেরা বিশ্লেষণ করে নেওয়ার কথা বলছেন খাত সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। ডেবিট ক্রেডিটের হিসাব আর কর্পোরেট ফাইলের চার দেয়াল, এর মাঝেই কেউ কেউ বনে যান পৃথিবীর আকাশ ছোঁয়ার স্বপ্ন। দেশের তৃতীয় নারী হিসেবে এভারেস্ট জয় করেছেন নুরুন্নাহার নিম্মি। অষ্টম বাংলাদেশি হিসেবে লাল সবুজ পতাকাকে আবারও এভারেস্টের চূড়ায় ওড়ালেন এই ব্যাংকার। কর্পোরেট টেবিল থেকে এভারেস্টের ডেড জোন জয়ের সেই গল্পই জানাচ্ছেন মৌমিতা মৌ।
অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। তার নিজস্ব কোনো নদী ছিল না, তবে পাহাড় ছুঁয়ে দেখবার শখ ছিল। আর তাই তো প্রাণীবিদ্যায় প্রাণটা সঁপেছিলেন শুধুমাত্র পাহাড় ছুঁয়ে দেখবেন বলে। অথচ শৈশবের সেই স্বপ্নটা শাখা প্রশাখা ছড়িয়ে ছুঁয়ে ফেলেছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। আজ গল্পটা সেই পাহাড় ভালোবাসা মেয়েটার। নাম তার নুরুন নাহার নিম্নি, যার অদম্য ইচ্ছে শক্তি জয় করেছে এভারেস্ট। পথটা যদিও সহজ ছিল না, তবে মাত্র তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে আঁকাবাঁকা পাহাড়টাকে নিজের করে এঁকেছেন তিনি। যদিও স্বপ্ন পূরণ হয়েছে, তবে সেই রঙেও আছে স্বপ্নের আফসোস। এভারেস্টের চূড়া একটু ছুঁয়ে দেখব, এভারেস্টের চূড়ায় দাঁড়াতে চাইনি। নিজের স্বপ্নকে ছোঁয়ার যে আনন্দটা, এটা আসলে আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। 18-20 কোটি মানুষ, তার মধ্যে থেকে আমি তৃতীয়, এটা আমার কাছে গর্বের মনে হচ্ছে না। 2012 সালে নিশাত মজুমদার আর ওয়াসফিয়া নাজরিন, এর দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর নুরুন নাহার নিম্নি। 27 মে 2026 বরফ শীতল এক ভোরে হিমালয়ের প্রায় 9000 মিটার উচ্চতায় যিনি উড়িয়েছেন লাল সবুজের পতাকা। দেশের বাইরে যখন এই লাল সবুজের পতাকাটা কোথাও উঁচিয়ে ধরতে পারবেন, তখন গর্বে আপনার বুকটা ফুলে উঠবে। আপনি কিচ্ছু করতে পারবেন, আপনি হয়তো ভাববেন যে না, আমি কোনো কিছু নিয়ে গর্ব করতে চাই না। পেশায় যদিও ব্যাংকার, তবে 10টা 5টার কর্পোরেট রুটিন সামলে নিজেকে প্রস্তুত করেছেন তিনি শারীরিক ও মানসিকভাবে। তার অভিমত, দেশের নারীদের সামর্থ্য বা ইচ্ছের কমতি নেই, অভাব কেবল সঠিক পৃষ্ঠপোষকতার। এখানের প্রতিটা গাছপালা হয়তো বা জানে আমি কতটা পরিশ্রম করেছি, এখানে প্রতিটা মানুষ জানে আমার পরিশ্রমটা তারা দেখেছে। তো প্রতিষ্ঠানগুলো যদি একটু এগিয়ে আসে, আমার ধারণা 300তম পর্বতারোহী আসতে বেশি দিন সময় লাগবে না। তবে এভারেস্টই শেষ নয়, শুরুর গল্প মাত্র। সমতলের এই মেয়েটার লক্ষ্য এখন বিশ্বের 8000 মিটার উচ্চতার সবকটি দুর্গম শৃঙ্গ জয়ের। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। একজন ব্যাংকার থেকে এভারেস্ট জয়ী, গল্পটি সত্যি অনুপ্রেরণার। নুরুন নাহার নিম্মি আমাদের অভিনন্দন এবং শুভকামনা জানবেন। এই ছিল স্টার নিউজ প্রাইমে, আপনাদের সঙ্গে ছিলাম আমি ফারদিন খান।